ওই যে একটা কথাই আছে না, যে বিয়েতে যে কত মজা খালি খাওন আর খাওন। বিস্তীর্ণ সরিষার ক্ষেত কিন্তু আমাদের এই মানিকগঞ্জের এই দিক দিয়ে আছে, সেগুলো দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনার কাছের বন্ধুবান্ধব অনেকেই আছে যারা আপনাকে ওরকম সাপোর্ট করবে না। এই যে আমরা এখন ঢাকা আরিচা রোড পার হইতেছি। তো গাইজ, আরেকটা সতর্কতামূলক বিষয় আপনাদেরকে দেখাই, যে রাস্তায় দেখেন ছোপ ছোপ সাদা হয়ে আছে, এটার কারণ হচ্ছে, আর পিছনের এই পাশটাতেও দেখেন এক সিরিয়ালে কিন্তু ড্রামে বসানো বেশ কিছু গাছ আছে, যে দৃশ্যটা দেখার পর আমি নিজে বাইক থামাতে বাধ্য হয়েছিলাম। তো দেখেন গাইজ, এখানে কত সুন্দর কালারফুল ফল। তো সুন্দর একটা সকালে ফ্রেশ মাইন্ড নিয়ে বাসার থেকে বের হইলাম আল্লাহ পাকের নাম নিয়ে। তো এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিওর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো বাসার থেকে বের হয়ে গেলাম। আজকের প্ল্যান হচ্ছে ঢাকা আরিচা রোড ধরে ধামরাইয়ের দিকে একটু যাব এবং যাত্রাপথে দু একটা নার্সারি ভিজিট করব এবং আনুষঙ্গিক কিছু কথা বলবো। এবং এখন কিন্তু যেহেতু শীতকাল চলতেছে, বিস্তীর্ণ সরিষার ক্ষেত কিন্তু আমাদের এই মানিকগঞ্জের এই দিক দিয়ে আছে, সেগুলো দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আসলে মোটর ব্লগিং খুব ইন্টারেস্টিং, যেমন আবার তেমন চ্যালেঞ্জিংও, কারণ আপনার বাইকও চালাইতে হয়, আবার চারদিকে লক্ষ্য রাখতে হয়। তারপরেও আমার কাছে বাইক রাইডিংটা খুব ভালো লাগে, চারপাশের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। তবে মোটর ব্লগিং শুরু করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ শুরুতে দেখবেন আপনি বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। আপনার কাছের বন্ধুবান্ধব অনেকেই আছে যারা আপনাকে ওরকম সাপোর্ট করবে না। সাপোর্ট করবে না বলতে, যখন আপনি ভিডিওটা আপলোড দিবেন, অনেকেই দেখবেন যে আপনি লিঙ্ক পাঠাবেন অথচ তারা দেখবে না। অথচ আপনার দূর দূরান্তে যাদের সাথে আপনার কোনো পরিচয় নাই, দেশের বা বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আপনার একসময় আপনার ভিডিও দেখবে, কিন্তু শুরুতে আপনার অনেক স্ট্রাগল করতে হয়। আমার এই বাইকটা হচ্ছে হুন্ডা লিভো। এটার একটা বড় সমস্যা হচ্ছে, এটার যে এই ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য যে ক্যারিয়ার লাগাইতে হয়, এটা মানে লাগানোর জায়গাটা কম। এই সারি গার্ডের এখানে লাগাইতে হয় এবং এখানে দেখা যায় মাঝে মাঝে এই ব্যাগটা খুলে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এটা খুবই বিরক্তকর। আর আমি যেহেতু ছাদ বাগান নিয়ে কাজ করি, তো শ্বশুরবাড়ি যাওয়ার সময় আমাকে আগেই বলে দিছে যে আমার ছাদে যে ড্রাগন গাছ ছিল, যেগুলোর যাতে কয়েকটা ডাল আমি নিয়ে আসি, তো ওইটা কেটে নিয়ে গেছিলাম। তো যাওয়ার পথে মাঝে মাঝে চেক করতে হয়েছে যে ব্যাগটা আবার খুলে পড়ে গেল কিনা। তো যাই হোক গাইস, যে কথাটা বলতেছিলাম, তো আমি যখন প্রথম দিকে ভিডিও আপলোড দিতাম, আমার অনেক বন্ধুবান্ধবের কাছে লিঙ্ক পাঠাইতাম, কিন্তু দেখতাম যে তারা ভিডিওটা দেখতো না। তো তখন খুব কষ্ট লাগতো। তো তারপরে পরবর্তীতে দেখা গেছে আমি ভিডিও লিঙ্ক পাঠানো বন্ধ করে দিলাম এবং আমি আমার আপন মনে ভিডিও আপলোড দিতে থাকলাম। এবং কয়টা ভিউ হইলো বা কে দেখলো বা দেখলো না, এটা আর খেয়াল করতাম না। চিন্তা করতাম আমি আমার নিজের ভালোবাসা এবং শখের বশে যেহেতু আমি ব্লগিং করতেছি, তো আমি আমার মতো ভিডিও তৈরি করতেছি, কোনো না কোনো দিন হয়তো বা কেউ না কেউ দেখবে। এবং আলহামদুলিল্লাহ, যখন অনেক সময় দেখি দেশের বাইরের থেকে বা দেশের ভিতর থেকেও অনেকে ছাদ বাগান বিষয়ে বা ব্লগিং বিষয়ে আমার কাছে ফোন দেয়, কথা বলে, তখন খুব ভালো লাগে। এই তো কয়েক মাস আগেও ইরাকে থাকা এক প্রবাসী ভাই আমার কাছে ফোন দিয়ে তার বাড়িতে একটা ছাদ বাগান করতেছে, এই ব্যাপারে পরামর্শ চাইলেন। তো চিন্তা করে দেখেন, সেই সুদূর ইরাকে সে বসে আমার কাছে ফোন দিছে এবং আমার কাছ থেকে পরামর্শ চাইতেছে। এই বিষয়টা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার আমি মনে করি। তো যাই হোক, আজকে আবহাওয়াটা খুবই চমৎকার এবং চারদিকের ঘন সবুজ প্রকৃতি খুবই সুন্দর লাগতেছিল এবং শীতকালটা কিন্তু অসাধারণ সুন্দর। কারণ শীতকালে দেখবেন যত রকম ফুল মানে ফুটে, তার ম্যাক্সিমামই কিন্তু এই শীতকালে আপনি দেখতে পাবেন। বিশেষ করে আপনার বিস্তীর্ণ সরিষার ক্ষেত আপনার চোখের দিকে গেলে চোখে পড়বে। এছাড়া গোলাপ ফুল, ডায়ান্থাস, পানচেটিয়া, গাঁদা ফুল, এরকম শত শত রকমের গোলাপ ফুল বা সব ধরনের ফুল কিন্তু এই শীতকালেই বেশি ফোটে। এবং এই কারণেই কিন্তু ইউরোপের দেশগুলো দেখবেন দেখতে এত অসাধারণ সুন্দর লাগে, কারণ ওইগুলোতে সবসময় শীত থাকে। তো ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে একসময় ইউরোপের দেশগুলো ভিজিট করতে যাব এবং আল্লাহর সৃষ্টি এই যে অসাধারণ সৌন্দর্য, এগুলো একসময় দেখব। তবে তার আগে আমি প্ল্যান করছি যে আগে নিজের দেশটাকে ভালো করে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। তো আমরা এই মুহূর্তে অনেক বড় একটা সেতু পার হচ্ছি। এটা মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ধলেশ্বরী নদীর উপরে, আমি যদি ভুল না করে থাকি। সেতুটা যথেষ্ট চাপা, কারণ অনেক দিনে আগের তৈরি করা। তো ইদানিং আবার পাশ দিয়ে মানুষজন হাঁটাচলা করার একটা ব্যবস্থা করছে। এই ব্যবস্থাটা আগে ছিল না। এতে দেখা গেছে মানুষজন হাঁটতে গেলে অনেক সময় দুর্ঘটনার শিকার হইতেন এবং নদীটা ম্যাক্সিমামই শুকিয়ে গেছে। তবে
অনেক জায়গায় শুনছি যে ড্রেজিং করছে এবং এই জন্য এখন নদীতে কিছুটা পানি থাকে। আর বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, আর আমরা হচ্ছে ইন্ডিয়ার ভাটিতে অবস্থান করতেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ, তাদের যদি একটু সহযোগিতা আমরা পেতাম, যে আন্তর্জাতিক নদীগুলো আছে এগুলোতে তারা বাদ দিয়ে এই নদীর গতি প্রকৃতি যেমন নষ্ট করতেছে, সেরকম আমরা মাঝখান থেকে ভাটির দেশ থেকে কিন্তু সঠিকভাবে পানিটা না পাওয়ার কারণে পরিবেশ কিন্তু বিপর্যয় হইতেছে। এছাড়া আমি যতদূর জানি যে এই যে ফারাক্কার বাদ দেওয়া হয়েছে, এই ফারাক্কা বাদ দেওয়ার ফলে কিন্তু শুধু বাংলাদেশের ক্ষতি হয় নাই, ফারাক্কা বাদ দেওয়ার ফলে ইন্ডিয়ারও অনেক অঞ্চল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খোদ ইন্ডিয়াতেই অনেক লোক এই ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার জন্য বা খুলে দেওয়ার জন্য আন্দোলন করতেছেন। এবং আমি যেটা মনে করি যে নদী যেহেতু একটা প্রাকৃতিক ব্যাপার এবং প্রাকৃতিক বিষয়ে আমরা যদি মানে মনুষ্য সৃষ্ট কোনো বাধার সৃষ্টি করি, সেক্ষেত্রে ভালোর জায়গায় ক্ষতিই বেশি হবে। এই জন্য আমি অনুরোধ জানাবো দুই সরকার মিলে যাতে সমঝোতার ভিত্তিতে এই যে নদী যে সমস্যা এবং নাব্যতা সংকট এই বিষয়ে সমাধান করেন। এই যে আমরা এখন ঢাকা আরিচা রোড পার হইতেছি, আমরা যখন ছোট ছিলাম আমার পরিষ্কার মনে আছে, তখন মনে হইতো যে দুই দিক থেকে ছাতার মতো যেন ঘিরে ধরছে গাছপালা, অথচ এখন গাছপালা নেই বললেই চলে, কারণ রাস্তার উন্নয়ন করতে যে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে। তবে একটা বিষয় দেখেন, গাছ যেরকম কাটা হয়েছে সেই রকম কিন্তু আবার নতুন করে রোপণ করার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এতে কিন্তু বাংলাদেশের প্রকৃতি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমার মনে আছে আমাদের মানিকগঞ্জে আজকের থেকে 10-15 বছর আগেও যে পরিমাণ সুন্দর আবহাওয়া ছিল, এখন আবহাওয়া কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। কারণ মানিকগঞ্জে শহরে ঢুকতে বেশ বড় বড় অনেকগুলো কড়ই গাছ ছিল, যেগুলো কেটে ফেলা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এটা রিকভারি করা সম্ভব হয়নি। কারণ গাছের ব্যাপারটা হচ্ছে এমন, এটা কোনো ম্যাজিক না যে আপনি 50 বছর বয়সে একটা গাছ কেটে ফেললেন আর আরেকটা সাথে সাথে রোপণ করলে 50 বছর বয়সী গাছের সমান হয়ে যাবে। তো এই জন্যে এই বিষয়টা খেয়াল রাখা উচিত। এর আগে আমি নেটে দেখতেছিলাম, আমার এলাকাটার মনে নাই, যে সে এলাকায় খুব সম্ভবত যে একটা গাছ কাটলে নাকি তারা 10টা গাছ রোপণ করে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তো গাইজ, আরেকটা সতর্কতামূলক বিষয় আপনাদেরকে দেখাই, যে রাস্তায় দেখেন ছোপ ছোপ সাদা হয়ে আছে, এটার কারণ হচ্ছে আমার হাতের বাম পাশে কিন্তু এখানে একটা ইটের ভাটা আছে। তো ইটের ভাটার আশেপাশে যেটা দেখবেন যে এখানে যেহেতু ট্রাকে করে প্রচুর মাটি নেওয়া হয়, তো মাটি নেওয়ার সময় অনেক মাটি কিন্তু রাস্তায় পড়ে যায়। তো শীতের দিনে তো ওরকম বৃষ্টি থাকে না, সমস্যা হয় না, কিন্তু যখন বৃষ্টির দিন চলে আসে তখন কিন্তু এই কাদাগুলোর কারণে অনেক সময় অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে, অনেক সময় মানুষ প্রাণও হারায়। তো এই বিষয়টা যারা ইট ভাটার সাথে সম্পৃক্ত তাদের একটু লক্ষ্য রাখা উচিত, কারণ এই দেশ আমাদের, তো আমাদেরই সকলের লক্ষ্য রাখা উচিত। তো আমরা এখন মানিকগঞ্জের তারাসীমা অ্যাপারেলস অর্থাৎ তারাসীমার যে গার্মেন্টস এটা পার হচ্ছে, এটা একটা বড় ওভেন গার্মেন্টস, আমি যতদূর জানি বেশ সুনামের সাথে তারা ব্যবসা করতেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে ব্রাক নার্সারি খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে সামান্য একটু আগাইলে হাতের বাম পাশে ঢাকার দিকে যেতে গেলে, এবং হাতের ডান পাশে পড়বে হচ্ছে রাইজিং স্পিনিং মিল। তো এইখানেই এই ব্রাক নার্সারিটা অবস্থিত। তবে এই ব্রাক নার্সারির একসময় প্রচুর জৌলুস এবং অনেক সুন্দর ডেকোরেশন করে করা হয়েছিল, তবে এখন মনে হয় আগের মতো অতটা চলে না বা কম চলে আমার কাছে দেখে মনে হইল। তো আপনাদেরকে চলুন ব্রাক নার্সারিটা একটু ঘুরে দেখাই। তো এই ব্রাক নার্সারির থেকেও আমি কয়েকটা গাছ আমার ছাদ বাগানের জন্য নিয়েছিলাম, তো আজকে আপনাদেরকে নার্সারিটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। তো এই নার্সারিটা কিন্তু অনেক বিশাল জায়গার উপর প্রতিষ্ঠিত এবং এখানে অনেক ধরনের গাছ আপনি পাবেন এবং এখানে দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী আমি যতদূর জানি। তো আমরা ঢুকে গেলাম নার্সারিতে এবং হাতের বাম পাশের এই পাশটাতে হচ্ছে বিভিন্ন রকম গোলাপ ফুল সহ নানান ধরনের ফুলের সমাহার আছে, আর এই ডান পাশটাতে হচ্ছে বিভিন্ন রকম ফল গাছ, আপনার লেবু গাছ, কামরাঙা গাছ, আনার গাছ, সফেদা, মালটা, কমলা, বিভিন্ন রকম গাছ। এবং এই যে এইখানে একটা সফেদা গাছ দেখতে পাচ্ছেন, এত পরিমাণ সফেদা ধরে থাকে মানে বলার বাইরে, যে দুই পাশে দুইটা সফেদা গাছ বুঝাই সফেদা আসলে। তো এরকম একটা গাছ যদি থাকে আপনার নিজে খাওয়ার পাশাপাশি আশেপাশে সবাই খেয়েও কিন্তু শেষ করতে পারবে না। তো আমরা আরেকটু ভিতরে যেয়ে গাছগুলো একটু দেখার চেষ্টা করি। তো দেখেন বন্ধুরা, এখানে একদম সুন্দরভাবে সিরিয়ালি ট্যাগ দিয়ে দিয়ে গাছগুলো রাখা আছে এবং আমার জানা মতে ওনারাই গাছগুলো নিজেরাই কলম করে এবং নিজেরাই উৎপাদন করে এবং এইখান থেকে
অনেক বাগানি পাইকারি হিসেবেও কিনে নিয়ে যায়, আবার অনেকে খুচরাও কিনতে পারে, এই সুযোগটাও এখানে আছে। এছাড়া এই যে ভিতরে একটা শেড আছে, এখানে বিভিন্ন রকমের অর্কিডের কালেকশন আছে আমি যতদূর জানি। তো আপনাদেরকে একটু ভিতরে যেয়ে ঘুরে ঘুরে একটু দেখাই। এখানে একটু গ্রিন হাউসের মতো করে করা হয়েছে। আগে এখানে আরও নানান ধরনের অর্কিড ঝুলানো দেখছিলাম, এখনও আছে, সবগুলোর নামও আমি জানি না, কারণ যেহেতু আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে খুব একটা কাজ করি না। তো আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করি। আর পিছনের এই পাশটাতেও দেখেন এক সিরিয়ালে কিন্তু ড্রামে বসানো বেশ কিছু গাছ আছে, কারণ আমি যতদূর জানি যে যেহেতু এটা ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবস্থিত, অনেকেই শৌখিন বাগানি আছেন যারা গাড়ি নিয়ে আসেন এবং গাড়িতে করে এই বড় বড় ড্রামগুলো বাসায় নিয়ে যান। তো যেহেতু এখানে এই গাছগুলো নিলে সুবিধা কি, আপনার এখন নিলে আপনার এই সিজন থেকেই কিন্তু এখান থেকে ফল পাওয়া সম্ভব। তো এই বিষয়টা অনেকেই দেখা গেছে যে ওয়েট করতে চায় না, কারণ ছোট্ট একটা চারা গাছ নিলে কিন্তু সেখানে অনেক সময় দিতে হয় সেটার পিছনে, কারণ 1 থেকে 1.5 বছর পরে যে সেটার রেজাল্ট পাওয়া যায়, আর এটার সাথে সাথেই একটা রেজাল্ট পাওয়া যায়। তো ভিতরটা আসলে অনেক বিশাল। এই যে এখানেও একটা আম গাছ দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন রকমের চারা এখানে আছে, আপনারা এখান থেকে এসেও দেখে নিতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমার এই ভিডিও মানব কল্যাণেই আমি তৈরি করি। আমার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি চেষ্টা করি যে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলারই চেষ্টা করি, তো এইখানে আমি অনেক রকম গাছ দেখলাম। আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে এখানে এসে দেখে যাচাই করে দেখে শুনে কিনবেন। তো নার্সারিতে ঘোরাঘুরি করার পর বের হয়ে একটা স্মৃতি হিসাবে ছবি তুলে রাখলাম। এখন আবার রওনা দেওয়ার পালা। তো গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে এই ব্রিজটা পার হওয়ার মাধ্যমে আমরা ঢাকা জেলায় প্রবেশ করলাম এবং মানিকগঞ্জ জেলা থেকে বের হয়ে গেলাম। তো গাইজ, আমরা এখন ইনসেপ্টা ফ্যাক্টরি অতিক্রম করতেছি। একটু আগাইলেই আপনাদেরকে চমৎকার সুন্দর একটা দৃশ্য দেখাবো। আশা করতেছি এটা খুবই আপনাদের কাছে ভালো লাগবে। যে দৃশ্যটা দেখার পর আমি নিজে বাইক থামাতে বাধ্য হয়েছিলাম। এই যে গাইজ, আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন, এই পুরো পুকুরটা জুড়ে লাল শাপলা ফুটে আছে। খুবই অসাধারণ একটা দৃশ্য, এবং এই দৃশ্য দেখতে হলে কিন্তু আপনাকে সকালের দিকে আসার চেষ্টা করতে হবে, কারণ সকালের দিকে শাপলাটা খুব সুন্দরভাবে ফুটে থাকে এবং 10টা-11টার পরে কিন্তু আস্তে আস্তে শাপলাটা আর ফোটা থাকে না, তখন দেখতে অতটা ভালো লাগে না। তো আজকের সকালের অন্যতম সুন্দর দৃশ্য ছিল আমার এই লাল শাপলাটা দেখা। এই পাশটাতে একসময় প্রচুর গাছ ছিল, এখন রাস্তার দুপাশে একদম ফাঁকা। যখন চৈত্র মাসের রোদ উঠবে, চিন্তা করে দেখেন এই দিক দিয়ে গাড়ি চালাতে কতই না কষ্ট হবে, এবং পশু পাখির জন্যও কিন্তু অনেক কষ্ট হয়। তো খুব দ্রুতই আবার এই দিক দিয়ে গাছ রোপণ করা দরকার। তো সামনেই একটা বাজার দেখে বাইকটা থামাইলাম এবং এখান থেকে ভাবলাম কিছু ফল কিনে নিয়ে যাই। তো দেখেন গাইজ, এখানে কত সুন্দর কালারফুল ফল, মাশাআল্লাহ, ফলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তবে ফল কিনতে গেলে এখন আসলে সব ব্যবসায়ী তো আর একরকম হয় না, তবে অনেকেই কিন্তু দেখবেন যে ভালো ফল আপনাকে দেখাবে এবং মাপার সময় অনেক সময় 2 নাম্বারটা দিয়ে দেয়। তো এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যদিও আমাদের এলাকাতে এগুলো নাই, কিন্তু ঢাকাতে এই বিষয়টা খুব বেশি দেখা যায়। তো সামনে আরও কয়েকটা দোকানে দাম যাচাই করার জন্য গেলাম, পরে এই ভাইয়ের কাছ থেকে কিছু ফল কিনে নিলাম। তো এই কমলাগুলো দেখে মনে পড়লো যে আমার ছাদ বাগানেও বেশ কয়েকটা জাতের কমলা গাছ আমি রোপণ করছি, বিশেষ করে ডেকোপন, পাকিস্তানি কমলা, এরপরে চায়না কমলা, ইম্পেরিয়াল কমলা, এছাড়া থাইটো কমলা আছে। তো দেখা যাক, এই বছর ফলন হওয়ার কথা, কারণ গাছগুলো 1 বছর হলো আনছি। তো শীত প্রধান দেশ এগুলোতে মূলত এই কমলা বা আপেল এগুলোর খুব ভালো ফলন হয়। হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হারুন ব্লগ বিডি। তো যে ভাইয়ের কাছ থেকে ফল কিনলাম, সে আসলে আমার মাথায় অ্যাকশন ক্যামেরা লাগানো দেখে জিজ্ঞেস করলো আমার চ্যানেলের নাম বা কী বিষয়ে ভিডিও তৈরি করি। তো তার সাথে কথা বলার পর আবার রওনা হয়ে গেলাম। তো এই রাস্তাটা মূলত টাঙ্গাইল যাওয়ার জন্য সম্প্রসারণ করা হইতেছে। ঢাকা টাঙ্গাইল রোডের বাইপাস হিসাবে এটা ব্যবহার হবে কালামপুরের ভিতর দিয়ে। তো এই রাস্তাটা একটু ভাঙাচোরা দেখে একটু সাবধানে আসতে হবে, তবে বৃষ্টির দিনে যে কি হবে আল্লাহই ভালো জানে। তো একটু আগাইতে দেখলাম এখানে একটা জ্যাম লেগে গেছে। পরে যেহেতু মোটরসাইকেল থাকার কারণে একটু চিপা চাপা দিয়ে সামনে এগিয়ে দেখলাম যে একটা ট্রাক থেকে মাটি আনলোড করতেছিল। তো এই কারণে মূলত গাড়ি থামানো লাগছে আর কি।
তো এবার বিভিন্ন জায়গায় ট্যুর করতে যেয়ে একটা জিনিস খেয়াল করলাম যে যেসব রাস্তাতে অনেক বেশি কাদা হয় সেই সব রাস্তার ওই অংশটুকুতে দেখলাম যে ঢালাই করে দিতেছে। আমি ময়মনসিংহ শহরেও দেখছি যে এরকম ঢালাই করে দেওয়া, কালামপুরের এই পাশটাতেও দেখলাম এরকম ঢালাই করে দিছে। এতে কী হবে, এই জায়গাটাতে কাদা কম হবে এবং এই বিষয়টা আমার কাছে ভালোই লাগলো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে আমি সকালবেলা কালামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন আমি এই মুহূর্তে কালামপুর আসার পরে জুমার নামাজ পড়লাম, এখন শ্বশুরবাড়িতে আছি। তো শ্বশুরবাড়ির খাবার মানে তো একটু স্পেশাল, একটু কাছ থেকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে হলো পোলাও আছে, সালাদ আছে, এই আস্ত বড় একটা মাছ, ফিশ ফ্রাই, সাথে হচ্ছে গরুর গোস্ত, আর হচ্ছে মুরগির রোস্ট বলা যায় বা মুরগির রান বলা যেতে পারে আর কি। তো এখন দুপুরে খাবার খাবো আর কি। আজকে এখানে থাকবো, তো একটু খেয়ে দেখি, মাছটা আগে একটু খাই। ওই যে একটা কথাই আছে না যে বিয়েতে যে কত মজা, খালি খাওন আর খাওন। তো আজকে খাবারে বসে এই কথাটা মনে পড়তেছিল। তো যারা যারা এখনও বিয়ে করেন নাই তারা এই শীতের সিজনে দ্রুত বিয়ে করে ফেলেন, কারণ বিয়ে করা কিন্তু এটাও একটা ইবাদত। আপনি অনেক ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। তো খাটে বসেই খাইতেছিলাম, মূলত সামনে টিভিতে একটু খবর দেখতেছিলাম। তো খাবারগুলো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আমার স্ত্রীকে ধন্যবাদ, সে এইগুলো কষ্ট করে রান্না করছিল। ঢাকায় পড়াশোনার সময় আমরা বন্ধুরা মিলে আমার মনে পড়লো যে শুক্রবার দিন আমরা একটু স্পেশাল খাওয়ার চেষ্টা করতাম। তো আজকে সেই দিনের কথা মনে পড়ে গেল। তো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আশা করতেছি। আল্লাহ হাফেজ।